সুপ্রিয় দর্শক, মধ্যরাতের টক শোতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বাংলাদেশের সময় এখন 12টা 41 আর ওয়াশিংটন ডিসির সময় 1টা 41, আর আমাদের বাংলাদেশে 12টা 41। দিন এবং রাত। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ওয়াশিংটন ডিসি থেকে সিনিয়র সাংবাদিক, হোয়াইট হাউস প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি দুবাই বেসড একটি টিভি মিডিয়ার হোয়াইট হাউস প্রতিনিধি, প্রেস ব্রিফিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং করেন, আর বিশ্বেরবাসী বাংলাদেশ থেকে সেটির ব্যুরো চিফ। তো আজকে কি শিরোনাম সেটি আগে বলা উচিত। আপনারা জানেন গতকাল 100তম দিন উপলক্ষে তিনি একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে কোন কোন পত্রিকায় শিরোনাম করেছেন, তার বক্তব্যটাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্রেন কেমন চলছে। তিনি বলেছিলেন ট্রেন যাত্রা শুরু করেছে আর থামবে না। তো তার এই কথা রেশ ধরে অনেকেই বলা বলি করছে, তাহলে কি ট্রেন আর থামবে না, কোনোদিন চলতেই থাকবে, নাকি ট্রেন তার পথ হারিয়েছে, নাকি ট্রেনের চালক পথ হারিয়েছে। এরকম পাল্টাপাল্টি প্রশ্ন উত্তর নিজেরাই দিচ্ছেন, নিজেরাই উপভোগ করছেন। তো আজ টক শোতে জাদ্রেল সাংবাদিক মাসুদ কামাল কি বলেছেন, এই লাইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি মনে করি। তিনি কিন্তু নিয়মিত তার ঝাঁঝালো বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং ন্যায়সঙ্গত কথা বলছেন। কখনো তার যে দুই একটি ভালো কাজ সেটিও প্রশংসা করছেন, আর তিনি যে তত্ত্বাবধায়ক সরকারের যে ভুলগুলো তিনি একেবারে স্পষ্ট ভাষায়, তীব্র ভাষায় তিনি সেটিও বলছেন। এই জন্যে তিনি কিন্তু কথিত দোষর, অর্থাৎ আওয়ামী লীগের দোষর, এই ট্যাগ লাগিয়ে কিন্তু তাকে কেউ থামাতে পারছে না। তিনি বরাবর আগাগোড়া তার এইটাই ক্যারেক্টার, ন্যায় কথা বলতে কাউকে ছাড়েন না। যেমন আওয়ামী লীগের সময় ছাড়েননি, এখনো ছাড়ছেন না। তো সেই দিক বিবেচনা করলে আমরা যে দেখতে পাচ্ছি বর্তমানে এই অন্তর্বর্তী সরকার একেবারেই দোষরহীন, অর্থাৎ সাংবাদিক দোষর যে কি প্রয়োজন সেটা কিন্তু একটু উপলব্ধির বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেই দোষরের ট্যাগ লাগিয়ে বাংলাদেশে বহু সাংবাদিক এখন কারাগারে এবং অনেকে পলাতক। এখন কিন্তু তার কোনো দোষর নেই সাংবাদিকদের কথা যদি আমরা ভাবি, দু একজন বাদে, এবং যে দু একজন একেবারে বন্দনা করতে করতে অনেকে বিভিন্ন বিদেশে, দেশের বাইরেও তারা পদ বাগিয়ে নিয়েছেন। 1% হতে পারে বা কিছু কম বেশি, তারা কিছুটা সুবিধা নিয়ে এখনো বন্দনা করে যাচ্ছেন। মাসুদ কামাল কি বলেছেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন বড়জোর জানুয়ারি মাস, তারপরে বিদায় নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংঘাতিক কথা, আমরা তো ভাবতেও পারছি না আসলে কি তার কথা সঠিক হয় কিনা। আমরা চাই তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করুক এবং দেশটাকে মূল ট্র্যাকে নিয়ে আসুক, কিন্তু পাচ্ছেন না। আর দ্রোহী সাংবাদিক হিসাবে পরিচিত কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, অনলবর্ষী বক্তা, তিনি বলেছেন কে, গোলাম মাওলা রনি। তিনি বলেছেন যে বাংলাদেশ এখন নিয়তির খপ্পরে। কতটুকু হতাশ হলে তিনি কিন্তু নিয়তির উপর ছেড়ে দিয়েছেন। তিনি প্রতিদিন অত্যন্ত কঠিন ভাষায়, ঝাঁঝালো ভাষায়, একেবারে বিশ্লেষণ ধর্মী তার বক্তব্য আমরা শুনছি। এখন নিয়মিত এক সময় এই দুই সাংবাদিকের কাউকেই আমি সেইভাবে শুনতাম না তাদের কথা, বা শুনলেও মনে হতো একতরফা। হ্যাঁ, কিন্তু তাদের এই যে একতরফা নয়, যে তারা যে সত্য কথা বলেন এবং উচিত কাউকে ছাড়েন না, তাদের এই দুজনের কথা শুনতে শুনতে এখন আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই দুই সাংবাদিকের ভক্ত হয়ে গেছি। রাতের টক শোতে ঝড় তুলতেন বাংলাদেশের প্রায় শখানেক সাংবাদিক বা অর্ধশত, তাদের কেউ নেই, তারা সবাই অদৃশ্য হয়ে গেছেন, কেউ কারাগারে, কেউ পলাতক। এই শূন্যতা পূরণ করছেন বাংলাদেশের এই দুই বাঘা সাংবাদিক। তারা অবশ্য টিভিতে খুব কম যান এখন, তারা ঘরে বসে তাদের যার যার আইডি থেকে তাদের বক্তব্য তুলে যাচ্ছেন। আপনি কি বলবেন? আপনার কাছে আমার আজকে এই প্রথম প্রশ্ন, যে তিনি যে ট্রেন ছেড়েছেন, তিনি বলেছেন এই ট্রেন যাত্রা শুরু হয়েছে আর থামবে না। তো যদি না থামে তাহলে কি হবে?
যদি দস্তগীর জাহাঙ্গীর আপনি বলুন। অসংখ্য ধন্যবাদ দাদা। বাংলাদেশে যারা এই গভীর রাতে আমাদেরকে শুনতে পাচ্ছেন তাদের সকলকে news24.web সাইটের পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশ গভীর একটি রাজনৈতিক ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে, এটা অনেকে স্বীকার না করলেও বিষয়টা সেটাই, এবং তার সাথে আন্তর্জাতিক পরিমণ্ডল তথা বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র এই বিষয়ে খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশে কি ঘটলো। গতকালকে স্টেট ডিপার্টমেন্টে একজন সাংবাদিক বাংলাদেশ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। সেই সাংবাদিক এর প্রশ্নের প্রথম জবাবে ম্যাথিউ মিলার খুব সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে সকল মতের, উনি সেই সাংবাদিক বা ভদ্রমহিলা ইয়াং একজন সাংবাদিক, তো উনি জিজ্ঞেস করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমাবেশে শুধু আক্রমণই করা, বাধাই দেওয়া হয়নি, সেখানে রক্তাক্ত ভাবে আক্রমণ করা হয়েছে, এবং ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন বিশ্বের অনেক দেশ এবং যুক্তরাষ্ট্রের তার প্রতি সাপোর্ট এবং সহানুভূতি রয়েছে। সেই সাথে এখন যে বর্তমানে যা চলছে সেটা নিয়ে আমেরিকার কথা, এবং সেখানে উনি রেফারেন্সও টানেন যে গত সপ্তাহে এই পোডিয়াম থেকে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল উত্তর করেছেন, কিন্তু সেই উত্তরে সেই সাংবাদিক সন্তুষ্ট নয়। তিনি জানতে চাচ্ছেন আমেরিকা ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়ে যে রাজনৈতিক মত প্রকাশের যে বাধা দান, এই সকল বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে সরাসরি কোনো যোগাযোগ বা কোনো কিছু তাদের সাথে কথা হয়েছে কিনা। ম্যাথিউ মিলার অনেকটি রহস্য বলবো, মানে ডিপ্লোম্যাটিক্যালি উনি বলেছেন যে আমরা ডিপ্লোম্যাটিক লেভেলে যে সকল কথা বলছি সে সকল তো এখানে আমি ওপেন ফোরামে আমি বলবো, ডিসকাস করব না, কিন্তু বাংলাদেশে সকল মানুষের মত প্রকাশের অধিকার এবং রাজনৈতিক মত প্রকাশের অধিকার সমুন্নত রাখবে বাংলাদেশ সরকার, সে বিষয়ে আমেরিকা সোচ্চার। এখন যে কথাটা হলো 100 দিন গড়ে গেল। প্রথমত আমরা যারা মনে করতাম বা সাধারণ মানুষকে যেভাবে রাষ্ট্রকে যেভাবে খেপিয়ে তোলা হলো জুলাই মাস থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত, যে রাষ্ট্র যখন খেপে গেল, রাষ্ট্র খেপে গেলে যেটা হয় রাষ্ট্র সাধারণত খুব রিটালিয়েট করে খুব অ্যাগ্রেসিভলি, এবং সেটা যতটুকু ঘটেছে তারপর মেটিকুলাস প্ল্যানের যে অংশ, সে সকল অংশ সমস্ত কিছু নিয়ে ক্ষমতা আরোহণ দখল, কেউ বলে আরোহণ কেউ বলে দখল, আমরা সাংবাদিকরা কোনভাবে বলবো সেটা আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা কি এটাকে দখল বলবো, তাহলে সরকার পক্ষেও বলবে যে এই দেখো আমরা অন্যদেরকে দখল বলছি। আবার আমরা যদি বলি যে এটা রাজনৈতিক পট পরিবর্তন, তাতে আরেক দল আরেকজন, তবে আমাদের এটা খুব চিকন পথ, একদম শাখের করাতের মতন। সেখান থেকে 100 দিনের যে সরকার, সেই সরকারের যে লিগালিটি আছে কিনা, আপনি যদি লিগালিটি না থাকে তাহলে আপনার অথরিটি আসে না। এখন বিষয়টা হলো যে আজকে আপনারা লক্ষ্য করেছেন, 100 দিনের বিষয়টা বলার আগে আজকে লক্ষ্য করেছেন যে একজন সিনিয়র সাংবাদিক, যিনি গত 2 সপ্তাহ আগে বাংলাদেশের প্রাক্তন বিচারপতি, বিচারপতি যাকে পুশ করে পদত্যাগ করানো হলো, এবং বর্তমান প্রধান বিচারপতির কাছে চিঠির কপি চেয়েছেন যে আপনারা যে মতামত দিয়েছেন যে এই সরকারের যে আইনগত ভিত্তি, সেই চিঠির কপিটা আমাদেরকে দেন। তারা কিন্তু গত 2 সপ্তাহে তাকে উত্তর না দেওয়াতে উনি আজকে রিট সাবমিট করেছেন যে আমরা এই চিঠি চাই, কারণ এই চিঠির ভিত্তিতে যদি এই সরকার হয়ে থাকে, প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে তো এই চিঠি থাকতে হবে, এক্সিস্ট করতে হবে, এবং সেখান থেকে এই সরকারের বাধ্যবাধকতা আছে। যেমন যেহেতু এই সরকার, আমি কালকে টকশোতেও বলেছি আপনাকে এই বিষয়ে,
যে সরকার যেহেতু শপথ গ্রহণ করেছেন সংবিধানকে সমুন্নত রাখার জন্য, যে সংবিধানকে বাতিল করা হয়নি, যেটা ওই অ্যাডভোকেট আজকে রিটেও বলেছেন যে সংবিধান এক্সিস্ট করলে তাহলে এই সংবিধানকে মেনে যদি চলতে হয় তাহলে বর্তমান যিনি উপদেষ্টাদের প্রধান তিনি উনি অ্যাক্ট করছেন প্রধানমন্ত্রীর মতন, এটা স্বাভাবিক। এবং উনার হলো সংবিধান অনুসারে উনি দেশের বাইরে গেলে রাষ্ট্রপতির কাছে অনুমতি নিতে হবে, রাষ্ট্রপতিকে এটা জানাতে হবে যে আমি বাইরে যাচ্ছি, এবং উনি ফিরে এসে আবার রাষ্ট্রপতিকে বলতে হবে যে উনি কি আলাপ আলোচনা করে আসছেন। এরকম কিছুই উনি দেখেননি, অতএব সেটা নিয়ে উনি কোর্টে গিয়েছেন রিট করার। তিনি কোর্টে আপনার রেজিস্ট্রারে গেছে, অর্থাৎ হাইকোর্টে রেজিস্ট্রারে গেছে, উনি অনুরোধ করেছিলেন, জানতে চেয়েছেন যে রেফারেন্স হিসেবে শপথের আগে যে আইনগত প্রক্রিয়া কে সই করেছেন। 7 দিন বা 15 দিনের সময় দিয়েছিলেন, সেই সময় পার হয়ে যাওয়ার পরও তারা কোনো রেসপন্স করেনি। এই অর্থে তিনি রিট করবেন আর করেননি। তিনি আগামী 1 সপ্তাহ পর একটা ডেট দিয়েছে, ওই তারিখে তিনি এটার এগেইনস্টে রিট করবেন যে তিনি যা চেয়েছেন ব্যর্থ হয়েছেন। অতএব এতে মনে হয় যে এই সরকার আইনি কোনো ভিত্তি নেই। তাহলে বেআইনি সরকারের সাথে তাদের কি সম্পর্ক থাকতে পারে, এই নিয়ে ইনি কোর্টে তার মানে বক্তব্য পেশ করবেন, যতটুকু আমি বুঝতে পেরেছি আর কি। অবশ্যই দাদা, ধন্যবাদ আপনি এই তথ্যটা আবার মানে রিফাইন ভাবে তুলে ধরার জন্য। 100 দিনের যে কথা, সেখান থেকে আমি শুধু কিছু বিষয় আপনার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সেই বিষয়টা হলো যে টিআইবি কিন্তু খুব গত সরকারের সময় খুব দুর্দান্ত কাজগুলো করত, যে তারা এই সরকারের বিভিন্ন অসামঞ্জস্যগুলো সামনে নিয়ে আসতো। তো গত 100 দিনের ডক্টর ইউনূসের যে সরকার, সেটা আইনি হোক বেআইনি হোক, জোর করে হোক আর না জোর করে হোক, যে সরকার চালাচ্ছেন দেশ, সেই ডক্টর ইউনূসের 100 দিনের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। সেই রিপোর্ট কার্ডে বলা হয়েছে টিআইবি তথ্য অনুসারে নিহত হয়েছেন গত 100 দিনে 600 জন মানুষ, এবং আহত হয়েছেন গত 100 দিনে 10,000 মানুষের চেয়ে বেশি। টিআইবির রিপোর্ট। নিহত পুলিশের সংখ্যা, যেটা আমি স্টেট ডিপার্টমেন্টে 3 বার উঠিয়েছি, টিআইবি বলছে 3,272 জন, আমি উঠিয়েছিলাম 3,224 জন, এখানে আরো বেড়ে গেল। ওরে বাবা, এটা কি টিআইবির তথ্য? টিআইবির তথ্য, এবং এখনই আমি আমাদের এখানে এই তথ্যটা তুলে ধরতে পারবো। একদম অথেন্টিক, তাহলে একদম অথেন্টিক। এবং 430 থানায় অগ্নি সংযোগ, অস্ত্র সহ মালামাল লোড, যেটা আমি তুলেছিলাম স্টেট ডিপার্টমেন্টে 400 থানাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব এখানে ওইটা সঠিক। টিআইবির তথ্য, জঙ্গিবাদ কায়েম হয়েছে বাংলাদেশে, শেয়ার বাজারে লুটপাট হয়েছে। আজকে যারা লাল ঝান্ডা ধারী ছিলেন সামাজিক মাধ্যমে, আমি অনেককে চিনি, যারা ডক্টর ইউনূসকে একদম অন্ধের মতন সাপোর্ট করেছিলেন, তিনি আজকে তার ফেসবুক স্ট্যাটাসে একটি নিজের মন গড়া হতে পারে অথবা একটা তথ্য হতে পারে যে গত 100 দিনে শেয়ার বাজারে কত বিলিয়ন ডলার, উনি বলছে $2 বিলিয়ন উপর লুটপাট হয়েছে, এবং দেশ থেকে এই টাকা বাহিরে নিয়ে চলে গেছে। গত 100 দিনের ঘটনার কথা। শিক্ষা ব্যবস্থার চরম অবনতি। আমি এটা নিয়ে একটু সংক্ষেপে বলি। বাংলাদেশে কি আসলে দেশ কারা চালায়? দেশ চালালে শিক্ষার্থীদের আন্দোলনের শিক্ষার্থীরা তো ক্লাসরুমে কি ফিরে গেছেন? আমাদের ক্লাসরুমে ভিডিও তো আমরা পাচ্ছি না। আর যে সকল শিক্ষার্থীরা আয় কি জানি রাজুতে আয় বলে ডাক দেওয়া হচ্ছে প্রতিদিন, এখন এটাকে ফানি একটা বিষয়ে রূপান্তরিত হয়ে গেছে। রাজুতে আয়, কিছু হলেই রাজুতে আয়। তোমরা পড়াশোনা না করে তো তোমরা কি করছো? শিক্ষা ব্যবস্থার চরম অবনতি, টিআইবির রিপোর্ট। চাঁদাবাজি, দখলদারি, অগ্নিসংযোগ, সংখ্যালঘু নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানি, গার্মেন্টস ও শিল্প কারখানা ধ্বংস এবং শ্রমিকদের বেতন নিয়ে চরম। এটা ছিল শুধু একটা ওই 100 দিনের রিপোর্টের, টিআইবি রিপোর্টের উপরে একটা, আমি বলবো এটা একটা রিপোর্ট কার্ড হিসাবে। তো দাদা, আপনি যে 100 দিনের যেটা বলছিলাম আমরা, ডক্টর ইউনূসের যে বক্তব্য, সেই বক্তব্যে ওনাকে কিন্তু উনি একটা বক্তব্য দিয়েছেন, আবার আমাদের আল জাজিরায় উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে অনেক কথাই উনি উত্তর দিতে পারেনি। কোনো যখন ওনাকে, যখন প্রেস
কার্ডের কথা বলা হলো বাতিল কেন হচ্ছে, উনি কিন্তু বলছেন সবকিছু নাকি অতিরঞ্জিত, যেটা উনি নিউ ইয়র্কে এসে বলে গেছেন রাইট, অতিরঞ্জিত। অতএব উনি সত্যকে স্বীকার করার দুঃসাহস বা সৎসাহসটা উনি পারছেন না, অথবা যেহেতু উনি ডিপ্লোম্যাটিক না সেই জন্য উনি কিভাবে এই কথা বলতে হবে সেটা বোধহয় ওনার আয়ত্তে নেই। সেই জন্য মনে হচ্ছে যে অনেকটা লেজে গোবরে অবস্থায় 100 দিনে উনার উন্নয়নের কোনো কথা না বলে একজন আন্তর্জাতিক মানের যারা বিভিন্ন ফোরামে বক্তৃতা করে, যেসবগুলো হলো ইয়ার জন্য নয়, সেসবগুলো তথ্যভিত্তিক ফোরামে আলাপ আলোচনা, সেটা তারা শুনে, সেখানে খুব ভালো বক্তা উনি। কিন্তু উনি গত 100 দিনের ফিরিস্তি গাইতে গিয়ে যে ধরনের আবার প্রতিশ্রুতিগুলো দিলেন যে পৃথিবীর সব দেশ টাকা নিয়ে দাঁড়ানো, আমি যদি একদম সহজ সাধারণ বাংলায় মানুষের জন্য বলি, যে পৃথিবীর সব দেশ ওনাকে টাকা দেওয়ার জন্য দাঁড়ানো, বাংলাদেশকে মুক্ত মানে বাংলাদেশের অর্থনীতি করেন। গত 100 দিনে কোথায় আনলেন? যখন ক্ষমতা নিলেন, ক্ষমতা নেওয়ার পরে বন্যার সময় উনি কত শত কোটি টাকা নিয়ে কারা নাকি দাঁড়ানো, সেই টাকা কোথায় গেল? যারা আহত হয়েছে এই মেটিকুলাসলি প্ল্যান্ড রেভুলেশন তথা বলবো যে প্রশাস ষড়যন্ত্র বাস্তবায়নে, সেই সকলরা তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে মানে বাংলাদেশে তো প্রধানমন্ত্রী একজন থাকবেন, প্রধানমন্ত্রীর অফিস তো রয়ে গেছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যে উনি টাকা দিলেন তাদের জন্য একটা ফাউন্ডেশন করে, সেই টাকা না ব্যবহার করে উনি আবার বিশ্বব্যাংকের কাছে টাকা চেয়েছেন 500 কোটি টাকা না কত কোটি টাকা, আমি নাম্বারগুলো সামনে নিয়ে বসা না। সেই টাকা নিয়ে উনি আবার এদেরকে করবেন, চিকিৎসা দেওয়াবেন। এই যে প্রতিশ্রুতি, জানি রাজনীতিবিদরাও প্রতিশ্রুতি দেয়। আমি 2003 সনে আমেরিকাতে আসি মানে স্থায়ীভাবে বসবাস করার জন্য। 2003 সন থেকে যতগুলো নির্বাচন দেখলাম ইউনাইটেড স্টেটসের, সমস্ত নির্বাচনের সব ক্যান্ডিডেটরা বলেই আমাকে নির্বাচিত করুন, আমি ইমিগ্রেশন ব্যবস্থা ঠিক করে দেব। এটাকে আজ পর্যন্ত ওই যেই তিমিরে সেই তিমিরে কখনো এটাকে হাতও দেওয়া হয়নি, কিছু করা হয়নি। সো রাজনীতিবিদদের যে কথা, সেটা ডক্টর ইউনূস রপ্ত করার চেষ্টা করছেন, কিন্তু উনি পেরে উঠছেন না। কারণ বিএনপির প্রধান, যিনি বিএনপিকে আসলে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে এখনো দেশে আসার জন্য সুযোগ করে দিচ্ছেন না, কারণ ওনার জেল ফাঁস যা কিছু আছে সবকিছু বহাল আছে। অতএব আমার টিআইবির রিপোর্টের প্রতি আমি একটু হেলে গিয়েই আমি বলবো যে বর্তমানে ওনাকে যে আপনি সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা বললেন, এবং আরেকজনের সাংবাদিক গোলাম মাওলা রনির কথা বললেন, তাদের পথ ধরে আমি বলবো যে অনেকটাই খোলস হয়ে গেছে বিষয়টা। ওনার যে গণ সাপোর্ট ছিল সেটাতে চিট ধরেছে। উনি আসলে কোনো প্রকৃত পক্ষে বাংলাদেশকে ভালো পথে নিয়ে যাওয়ার ওনার কোনো প্রোগ্রাম নেই। ওনার মৌলিক প্রোগ্রাম, যেটা মানুষের কাছে প্রতিদিন দিন সুস্পষ্ট হচ্ছে, সেটা হলো বঙ্গবন্ধুকে সরিয়ে দেয়া, 71কে সরিয়ে দেয়া, পাকিস্তানের সাথে সম্পর্ক, মানে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন, এটাতে কারো কোনো অসুবিধা নেই। আমি বলছি পাকিস্তানকে প্রাধান্য দেওয়া, আমাদের যে টেস্টেড বন্ধু বাংলাদেশের এবং বাংলাদেশের চতুর্দিকে যার অবস্থান, ভারতের সাথে সম্পর্কের অবনতি করা, এই সকল বিষয় নিয়ে একটা বাংলাদেশ একটি মনে হচ্ছে ঘোর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। এবং সেখানে আন্তর্জাতিকভাবে বলবো যে আমেরিকা যেখানে ওনার ঘোরতর সাপোর্টার, সেখানে গত 1 মাসে একবারের জন্য স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউস থেকে বলা হয়নি যে ডক্টর ইউনূস ঠিক করেছে। যখনই আমাদের কাছ থেকে তারা বাংলাদেশের অ্যাট্রোসিটি সম্বন্ধে শুনে, তখনই তারা এটার প্রতিবাদ করেছেন। এবং এই মুহূর্তে আমরা আমি আপনার মাধ্যমে এটা সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা এখন হলো আমেরিকাতে ট্রানজিশন পিরিয়ড। 2 মাস আর এই 61 দিন এই সরকার দেশকে চালাবেন। এর অর্থ হলো তারা কোনো কিন্তু মৌলিক ডিসিশন মেকিং করছেন না, এখন শুধু হস্তান্তর করছেন, ফাইল হস্তান্তর করছেন, অফিস হস্তান্তর করছেন। আর ট্রাম্প প্রশাসনের যাদেরকে ইতিমধ্যে আমরা জানি নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকের এই ডক্টর ইউনূসের প্রতি অনাস্থাশীল, কারণ ডক্টর ইউনূস হলো
কামালার জন্য উনি অর্থ সাপোর্ট করেছেন, এবং উনি এর আগে বিল ক্লিন্টনের, আমি বলছি হিলারি ক্লিন্টনের জন্য উনি ডোনেশন তো করেছেন, তার উপরে ট্রাম্পকে নিয়ে উনি অসভ্য মন্তব্য করেছেন, হ্যাঁ কটূক্তি করেছেন, এবং এটা এখন খুব প্রচারিত হচ্ছে। আর রাজনৈতিকভাবে একটা বিষয় বলতে চাই যে ডক্টর ইউনূস আরো একটা জিনিস, কারণ যেই করুক না কেন, ডক্টর ইউনূস হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা কাম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার যদি হয়ে থাকেন, পদমর্যাদায়, সেখানে উনি এই সকল সাংবাদিকদের, দেখুন এই সাংবাদিকতা করা কোনো ক্রমেই নট এ ক্রাইম। অতএব সাংবাদিকরা তারা যদি নির্দিষ্ট কোনো ক্রাইমে না জড়িয়ে থাকে, তাহলে এতগুলো সাংবাদিকের তাদের প্রথম হলো যে আপনাদের যেটা সরকারের পক্ষ থেকে যে ক্রেডেনশিয়াল দেওয়া হয় সেসবগুলো বাতিল করে দেওয়া, তারপরে তাদেরকে যেই ছবিগুলো দেখছিলেন প্রায় সকলেই এখন জেলে, কিছু কিছু দেশের বাইরে। আমি একটু থামাতে চাই, আমি প্রসঙ্গটা বলে যাব। আজকের একটা ভিডিও আমার হাতে এসেছে, ভিডিওটি অথেন্টিক যতটুকু সোফার মাই নলেজ। সেটি হচ্ছে এই 100তম দিনে এসেও, ওনার ক্ষমতা গ্রহণের 100তম দিনে এসেও তিনি ওই মব জাস্টিসের সর্বশেষ উদাহরণ হচ্ছে, আমি বলি, আমি পরে ভিডিওটা দেখাই, শতভাগ হিন্দু গ্রামের কলেজে, হিন্দু অধ্যুষিত গ্রামের একটি কলেজে মাইক লাগিয়ে আজান দিতে অনুমতি না দেয়ায় 18/11/2024 ইংরেজি সোমবার মধ্যরাতে পদত্যাগে বাধ্য করা হলো শশীকর শহীদ স্মৃতি বিদ্যালয় কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ মহাশয়কে। মাদারীপুরের দাসার পূর্বের নাম হচ্ছে কালকিনি উপজেলার এই গ্রামটিতে রয়েছে কলেজ এবং শহীদ স্মৃতি মহাবিদ্যালয়। এখন আপনি দেখেন এই ভদ্রলোককে মধ্যরাতে এবং পাশে বসা সেনাবাহিনীর সদস্য, এই সেনাবাহিনীর সদস্যরা কিভাবে এরকম মব জাস্টিসকে আপনার দিচ্ছে, আপনার প্রটেকশন দিচ্ছে, যাতে এই হিন্দু ভদ্রলোক অধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হন। এ হচ্ছে আপনার ডক্টর ইউনূসের শাসনকালের সর্বশেষ নজির। প্রথম বলেছিল যে উত্তপ্ত মুহূর্তে মাত্র কয়েকদিন আগে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তারা এখন একটু ভুলভাল করছে আর কি। কিন্তু এই ভুলভাল তো পরিকল্পিত ভুলভাল। সর্বশেষ উদাহরণ 18/11। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে এক ভদ্রলোক আজকে ফোন করে জানতে চেয়েছেন যে ভাই আপনারা কি মনে করেন, ইউনূস তো এসেছেন তার 3টা মিশন নিয়ে। কি 3টা মিশন হচ্ছে, ইনি টাকার প্রতি খুব তার দুর্বলতা, অর্থের প্রতি। তো 666 কোটি টাকা উনি রাজস্ব খাতে আপনার হাইকোর্টের রায়ে এই টাকা ট্যাক্স হিসাবে দেওয়ার নির্দেশ ছিল, আদেশ ছিল মাননীয় উচ্চ আদালতের। তিনি ক্ষমতায় এসে প্রথম 1-2 সপ্তাহের মধ্যেই মানে এই টাকাটা ফেরত পেয়ে গেলেন। টাকাটা রাজস্ব খাতের থেকে আবার তিনি তার তহবিলে নিয়ে আসলেন। তাহলে প্রথম ইন্টারেস্ট হচ্ছে তার ওই টাকা কিভাবে তিনি নিবেন এবং টাকা কিভাবে তার তহবিলে যাবে, সেই চিন্তায় উনি সবসময় থাকেন। যদি এটি না হতো তাহলে কিন্তু বাংলাদেশে এসে প্রথম তার একটি পরিকল্পনা থাকতো যে আমি এই দেশটাকে কিভাবে সঠিক ট্র্যাকে নিয়ে আসবো। স্বৈরাচার মানে পতন হয়েছে, এখন আমরা তো স্বৈরাচার হইতে পারবো না, আমরা দেশের মানুষের সেবা করব। এখন ওই ভদ্রলোকের প্রশ্ন, আদৌ কি আপনার ডক্টর ইউনূস মানুষের মন জয় করতে এসেছেন নাকি তিনি প্রতিশোধ নিতে এসেছেন? এই প্রশ্নটি তিনি আমাকে করেছেন। আমি তাকে বলেছি সেটি তো দৃশ্যমান, কারণ তিনি প্রথমে এসেই তার নিজের তহবিলের টাকাটা ফেরত নিয়ে গেলেন। দ্বিতীয়ত এখন পর্যন্ত তিনি আক্রোশের জায়গায় আছেন। যেমন ধরুন তিনি প্রত্যেকটি সময়েই তার এই ছাত্র জনতার লোকজন ওই যে দোসর ট্যাগ লাগিয়ে যেভাবে মানুষের ওপর আপনার মব জাস্টিস করছে, যেটা আমি দেখালাম সর্বশেষ, এই ব্যাপারে তার কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। তিনি যখন বলেন মানুষের সাথে, মিডিয়ার সাথে কথা বলেন, তখন মনে হয় যে তিনি অত্যন্ত পাক পবিত্র মন নিয়ে এই দেশের জনমানুষের মন জয় করতে এসেছেন। আসলে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে কিছু মানুষ তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন, ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হবেন বলে বিশ্বাস করেছিলেন, তারা হতাশ হয়ে এখন
তার কাছ থেকে তার পক্ষে দুই চারজন হাতে গোনা সাংবাদিক ছাড়া তাদের মধ্যে অনেকেই দুই একজন ইতিমধ্যে প্রেস মিনিস্টার হয়ে দায়িত্ব পালন করতে উড়ালো দিয়েছেন, আমরা দেখলাম আজকে। এখন তাদের কি লজ্জা হয় না যে এত বড় বড় কথা বলে আর তাদের বন্দনা করে এই সমস্ত পদ দিলেও তো আমাকে যদি এমন অফার দেয় আমি তো লজ্জায় না, সরি এই কথা মুখ দিয়ে বলবেন না, আমাকে লজ্জা দিবেন না, কিন্তু তারা তো লজ্জা পান না। এখন প্রশ্ন হচ্ছে, এখন দোষর ট্যাগ লাগিয়ে যাদের নির্যাতন করা হচ্ছে, সর্বশেষ 37 জন জাতীয় পর্যায়ের সাংবাদিক, তারা কারোর দোষর হতে পারে, অর্থাৎ আমার বিপক্ষে গেলে দোষর। তাদেরকে কি করলেন? তাদেরকে তো অ্যাক্রেডিটেশন কার্ড তো বাতিল করেছেনই, সর্বশেষ কাদের ইন্ধনে কাদের মানে উৎসাহে এই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত করেন। এখন আমি তো নিজেই অবাক হয়ে যাই, যেই জাতীয় প্রেস ক্লাবে এমন টোকাইও আছে, শখানেক টোকাই আছে যাদের কোনো ওই লেভেলের যোগ্যতার ধারে কাছেও নাই, তাদেরকে স্থগিত করে কি লাভটা হলো? হ্যাঁ, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমবার তখন ওই বিএনপি পন্থী যারা কমিটিতে ছিল তাদেরকে আপনার জবরদখল করে তাদেরকে তাড়িয়ে তারা পদ নিয়েছেন, বাগিয়েছেন। সেখানে আবার কিছুটা ব্যালেন্স করেছেন প্রেসিডেন্ট আওয়ামী লীগের, সেক্রেটারি বিএনপির। কিন্তু এবার যা দেখলাম, তাদেরকে তো পদ তো সব নিয়েছেই, বেদখল করেছেই, সর্বশেষ তাদেরকে আবার সদস্য পদও বাতিল করেছেন, স্থগিত করেছেন। এই যে বাড়াবাড়ি কি দাঁড়ালো? আবার নিশ্চয়ই কোনো কারণবশত যদি আবার সরকার পরিবর্তন হয় আবার তারা এই লাইনে যাবে। তবে আমি মনে করি সাংবাদিকরা যদি সমাজের আয়না হয় তাহলে উচিত ছিল যে সমস্ত পেশাদার সাংবাদিকদেরকে ওই দোষর ট্যাগ লাগিয়ে জেল খাটাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে যদি আজকে এই বিএনপি পন্থী বা আওয়ামী লীগ বিরোধী পন্থী দলের, নিশ্চয়ই তারা যদি এক পক্ষ যদি আওয়ামী লীগের দোষর হয়, তারা আরেকটা পার্টির দোষর, তাইলে আরেক সময় যখন সরকার পরিবর্তন হবে তারাও দোষর ট্যাগে তাদের পরিণতি ভোগ করতে হতে পারে। তাইলে আমরা কেন সাংবাদিক হিসাবে, যেহেতু আমরা সমাজের আয়না হিসেবে দাবি করি, আমাদেরকে উচিত নয় কি যে সাংবাদিক হিসেবে পাশে দাঁড়ানো? এবং আমরা বলতে পারতাম যে সাংবাদিক হিসেবে তারা দোষর হয়েছে, জনগণ তাদেরকে ঘৃণা করবে, কিন্তু আমরা এই দোষরের কারণে, দোষর তো কোনো অপরাধ না, দোষর কি কোনো অপরাধ? যদি এমন হয় যে হ্যাঁ তারা প্র্যাকটিক্যালি কোনো অপকর্মের সাথে জড়িত, কোনো টাকা পয়সা তছরূপ করেছেন অথবা কোনো ক্রাইম করেছেন প্রত্যক্ষভাবে, তবে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হতে পারে। শুধু আওয়ামী লীগের সমর্থক তারা দোষর হয়ে গেলেন, দোষর মানেই তারা সমাজের শত্রু এবং ফৌজদারি মামলার আসামি হবেন। আরে বাবা, হুকুমের আসামি আর ওই অজ্ঞাত আসামি, ওই যে সমস্ত কি বলে যেন গায়েবী মামলা, যদি আজকে এই দেশের এই সিনিয়র মোস্ট যাদের সাংবাদিকতার বয়স 40-50 তারা জীবন সাইনে এসেছে, তারা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেন, সেরূপ সমর্থন তো বিএনপিরও আছে। শওকত মাহমুদ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, তিনিও তো আপনার এই বিএনপিকে প্রকাশ্যে বিএনপির পক্ষে টকশোতে এসেছেন, এরকম আমরা এটা উপভোগ করেছি। একতরফা তো বিতর্ক হয় না, দুই পক্ষের দুই মতামত থাকবে এবং দুই মতামতের ভিত্তিতে জনগণ বিবেচনা করবেন কোনটা সঠিক কোনটা সঠিক নয়। কিন্তু এই জন্য এতগুলো সাংবাদিককে এইভাবে পানিশমেন্ট দেওয়া যায় কি? কোনো বিচার নাই, কোনো তদন্ত নাই, ঢুকাই দিলেন। এবং আজকে সর্বশেষ এই আসর পড়েছে জাতীয় প্রেস ক্লাবে। আমরা লজ্জিত এবং সাংবাদিক হিসাবে আমি নিজেই নিজের কাছে লজ্জিত। এটুকুই আমি বলার জন্য আমি এই প্রসঙ্গটা অবতারণা করেছি। এবার দস্তগীর জাহাঙ্গীর, এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। আপনি অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাকে আবারও বলছি যে বিষয়টা সম্পূর্ণভাবে কোনো ক্রমেই যে কথা বলে ক্ষমতা দখল, সেই বিষয়গুলো তো হচ্ছে না। সেই সাথে একটি সমাজের মূল বা একটি রাষ্ট্রের একটা চতুর্থ স্তম্ভ হিসাবে ইয়াকে আমরা বলছি যে রাষ্ট্র চালাতে গেলে অবশ্যই ওনাকে স্বচ্ছ হওয়া উচিত, রাষ্ট্র যিনি চালায়। এবং যেহেতু জনগণের ম্যান্ডেট নেই, উনি নিজেই বলেছেন যে ওনার নিয়োগ করতে কিন্তু ছাত্ররা, শিক্ষার্থীরা, কিন্তু সকল শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে, প্রশ্নই আসে না।
অতএব বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে হলে তো আপনাকে ম্যান্ডেট নিয়ে করতে হবে, এবং সেখানে এখন প্রতিদিন সাংবাদিকদের আপনি এখান থেকে ওইখান থেকে বাতিল করে দিচ্ছেন, অ্যাক্রেডিটেশন বাতিল করে দিচ্ছেন। তারপরে এখন জাতীয় প্রেস ক্লাবের যে মেম্বারশিপ সেটা স্থগিত করলেন। সরকারের কোনো হাত থাকার কথা নয়, এটা তো স্বাধীন সংস্থা, স্বাধীন একটা ক্লাব। সেখানে তারা সেখান থেকে এই ট্যাগ লাগানো সাংবাদিকদের বাতিল করে দেবেন। এটা যদি কেউ ইচ্ছা করে থাকে, ডক্টর ইউনূসের যারা উপদেষ্টা মন্ডলী তাদের তো হস্তক্ষেপ করা উচিত যে কি কারণে আপনারা বাতিল করছেন, এটা আপনাদের রাইট, কিন্তু আমাদের বদনাম হবে কেন? আন্তর্জাতিক ভাবে কিন্তু বলছে না যে আমরা কিন্তু বলতে আলাদাভাবে বলতে পারছি না যে এটাতে ডক্টর ইউনূসের কাজ নয়, এটা হলো ওই প্রেস ক্লাবের কাজ। অতএব আপনার সাথে আমি সহমত, একদম সহমত, একেবারেই একমত যে বিষয়টা আপনি তুলে ধরলেন যে সাংবাদিকদের কাছ থেকে সাংবাদিকদের কাজ আপনি বন্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না, সংস্কার করতে পারবেন। খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। তো এই ছিল আমার তরফ থেকে এই বিষয়ে। আজকে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে গোলাম মামলা রনি বা মাসুদ কামাল যে এইভাবে আপনার তার যে ভবিষ্যৎবাণী করলেন, যদি এই ভবিষ্যৎবাণী যদি হয় তাহলে তো আমাদের জন্য এটি খুব সুখকর নয়। আমরা তো চেয়েছিলাম তারা অন্তত পক্ষে এই 4টি মাস বা 3টি মাস, 3 মাস তো গেল 90 দিন, হ্যাঁ, তো এখন যদি এই আরো 2 মাস বা আরো 5 মাস, এই 7টি মাসের তো মূল্য আছে, প্রতিটি দিনের মূল্য আছে। এই প্রতিটি দিনকে যদি কাউন্টডাউন করে তারা যদি আসল কাজটি করতেন, যে একটি ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনটাকে একেবারে ভারত বা উন্নত বিশ্বের একটি নির্বাচন কমিশনের মতো, তাহলে কিন্তু পুরো সমস্যা, যত সমস্যা আছে সব সমস্যার কিন্তু এই জায়গায় সমাধানের একটা রাস্তা পথ সুগম হতো। কিন্তু তারা সেই কাজে সেই জায়গাটাকে প্রাধান্য না দিয়ে তারা 4 বছরের স্বপ্ন দেখছেন তারা দেশ চালাবেন। তারা তো একটা ইউনিয়ন পরিষদ চালানোর যোগ্যতা আছে কিনা আমার সন্দেহ, কিছু মনে করবেন না দস্তগীর জাহাঙ্গীর, কারণ একটা ইউনিয়ন পরিষদ চালাইতে হলেও মানুষের অভিজ্ঞতা লাগে। এই মানুষগুলো কি রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা আছে? কালকে টক শোতে আপনি ছিলেন না, আমাদের প্রদীপ দাস ছিলেন, তিনি খুব চমৎকার ভাবে কালকে কিছু বক্তব্য রেখেছেন যে অভিজ্ঞতা ছাড়া কোনো মানুষ মানে নিজের ঘরই তো সামলাইতে পারে না, সেখানে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রকে সামলাইতে হলে তিনি যেই পরিষদ বানিয়েছেন এই পরিষদের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা খুব গর্ব করে বলেছেন একটা প্রসঙ্গে যে আপনার কি মনে হয় আমার এই পরিষদের লোকদেরকে দিকে তাকিয়ে কি মনে হয় আপনার অভিযোগটা এই মানুষগুলোর পাশে বিরুদ্ধে যায়? অর্থাৎ সুন্দর মুখ, কথাবার্তা ভালো, উচ্চশিক্ষিত, খুবই বিনয়ী। তো বিনয়ী, উচ্চশিক্ষিত এবং ওই যে পরিবেশবিদ বা শিক্ষাবিদ অনেকবিদ আছেন, কিন্তু রাষ্ট্র চালনায় তো তাদের সেই বিদ নাই। তো রাষ্ট্র পরিচালনা একটা ভিন্ন জিনিস। আপনি যত তাড়াতাড়ি পারেন এই লোকগুলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আগেই আপনি শুধুমাত্র এই দিকে যদি থাকতেন যে মব জাস্টিস বন্ধ করবেন, আজকে সেনাবাহিনীর সদস্যদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, একজন রানিং অধ্যক্ষকে তার কি দোষ থাকলে সেটা বিচার হবে, গভর্নিং বডি আছে, আইনে যাবে, আইনের পথে যাবে। এখন তাকে রাত্রে মধ্যরাতে তাকে মব জাস্টিস কইরা সেনাবাহিনীর প্রহরায় তাকে পদত্যাগ করালেন, বাধ্য করলেন। এটি কি সেনাবাহিনীর কাজ বা সেনাবাহিনীর প্রোটেকশন দেওয়ার কাজ? পুলিশের অবর্তমানে তারা পুলিশের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমাদের পুলিশও তো এই কাজটি করে নাই কখনো। পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু মব জাস্টিসকে সমর্থন দিবে পুলিশের এই কখনো এই সাহস হতো না। যেহেতু সেনাবাহিনী পাশে আছেন, সেনাবাহিনী তো এই নীরব ভূমিকায় থাকার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমাদের যে সেনাবাহিনী নিয়ে গর্ব করতাম, সেই গর্বের জায়গাটা একটা আঘাত আসলো না? এটা তো বিশ্ববাসী দেখলো। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, সত্যি আমরা লজ্জিত। এবং আমাদের
সামনে কি অপেক্ষা করছে আমাদের ভাগ্যে আমরা জানি না। তিনি তো মধ্যমহল নিয়ে থাকতে পারতেন যদি তিনি এই সমস্ত ছোট ছোট এই সমস্ত নোংরা ঘটনাগুলোকে প্রশ্রয় না দিয়ে উনি ক্ষিপ্রতার সাথে এগুলোকে মোকাবেলা করতেন। তিনি নীরব দর্শকের ভূমিকায় থাকেন, আর মিডিয়ার সামনে বা কোনো কোনো জায়গায় গিয়ে উনি সুন্দরভাবে বলেন আমি এটা করব সেটা করব, আপনারা একতাবদ্ধ হন। একতাবদ্ধ উনি হতে কাদের বলছেন? ইনি কি সুস্থ ধারার মানুষদেরকে একত্রিত হতে বলছেন, নাকি অসুস্থ ধারার মানুষদেরকে একত্রিত হতে বলছেন? এই প্রশ্ন তো আসতেই পারে। কারণ যারা মব জাস্টিস করে শিক্ষককে অপদস্থ করেন, ছাত্ররা, এটা তো ছাত্রদের কাজ নয়, সেই ব্যাপারে আপনার কোনো ভূমিকা নাই। তাহলে আমরা তো বলবো এই যে ছাত্রদের চরিত্র হননের ব্যাপারে আর ছাত্রদেরকে কলুষিত করার জন্য, ছাত্রদের যে ছাত্র জীবনকে নষ্ট করার জন্য প্রথম পাঠটা কিন্তু হয়ে যাচ্ছে, এই দায় কিন্তু তাকে নিতে হবে। ভবিষ্যৎ এই আজকে আমরা অভিভাবকরা আমাদের যেই সন্তানের বাবা মারা দেখবে যে তার সন্তান শিক্ষককে অপদস্থ করেছে, এই ঘটনার পরিবর্তন আসলে, প্রেক্ষাপট পরিবর্তন হলে, পট পরিবর্তন হলে তাদের বাবা মায়েরা কিন্তু রাস্তায় গেলে মানুষ ধিক্কার দিবে, তোমার ছেলে তোমার মেয়ে এই শিক্ষককে অপদস্থ করেছে। এই মানুষগুলো, এই ছাত্ররা তো আর স্বাভাবিকভাবে স্কুলের শিক্ষকদের সামনে দাঁড়াতে পারবে না। তাহলে তারা মানসিক মনস্তাত্ত্বিক ভাবে তারা অপরাধী, তার বিবেক বলবে একদিন। তাহলে এই যে অপরাধটা করতে প্রশ্রয় দিল, তাহলে কি এটার দায় তাদের উপর বর্তাবে না? আমি এখনো বলছি আর নয়, এনাফ ইজ এনাফ। আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক। একজন শিক্ষকের জন্য ছাত্রের দ্বারা অপদস্থ না হয়। শিক্ষক অপরাধ করলে গভর্নিং বডি আছে, আইন আছে, প্রশাসন আছে, তারা করবে। কেন একজন শিক্ষককে একজন মানে পুলিশ বা সেনাবাহিনীর উপস্থিতিতে এইভাবে অপদস্থ করবে? যেখানে আপনার ভিকটিমকে রক্ষা করার কথা, সেখানে ভিকটিমকে সেই মব সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে, সেনাবাহিনী তাকে পিটাতে নিয়ে যাচ্ছে পুলিশের থানায়। এটা কোন ধরনের কাজ হচ্ছে? আমরা কোথায় আছি? এটা কোন সভ্য দেশে এই ধরনের কালচারকে প্রশ্রয় দেওয়া? আমরা মনে করি আমাদের দেশের যে ভাবমূর্তি কোথায় নিয়ে যাবে, সেই প্রশ্নের সেই বিচারের ভার আমি জনগণ, দর্শক শ্রোতাদের কাছে রাখছি। আপনারা এখনো আমার বিশ্বাস জনগণ যদি, উনি যেই জনগণকে একতাবদ্ধ হতে বলছেন, আমরা সেই জনগণকে একতাবদ্ধ হতে বলছি না। আমরা যারা নাকি অগ্রসর চিন্তার মানুষ, যারা প্রগতিশীল, যারা পারিবারিকভাবে তারা ভদ্রতা এবং সুশিক্ষা পেয়েছেন, সেই সব মানুষদেরকে বলবো যে আপনারা একতাবদ্ধ হন, একতাবদ্ধ হন। আমি বিশ্বাস করি ওই শ্রেণীর লোকজনের সংখ্যা খুবই কম, যে শ্রেণীর লোকজন উচ্ছৃঙ্খল। আমি আবার মাইক্রোফোনটি দিচ্ছি দস্তগীর জাহাঙ্গীর তুগরিলকে। তুগরিল, সবার উদ্দেশ্যে কিছু বলুন। আবারও বলছি, যারা আমাদেরকে এখন শুনছেন বা আমাদের এই লাইভ সম্প্রচারকে আপনারা ভবিষ্যতে শুনবেন, আমাদের কাজ একটি, সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা নিয়ে পর্যালোচনা করে আপনাদের সামনে তুলে ধরা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট শুধু এখন বাংলাদেশকে ঘিরে নয়, সেটা বহির্বিশ্বে যুক্তরাষ্ট্র, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারতবর্ষ এবং সহ পৃথিবীর চায়না সহ পৃথিবীর প্রতিটি দেশই বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, মব কিলিং এবং মানুষের নিরাপত্তাহীনতা, বাজার দখল, হিন্দুদের উপর অত্যাচার, ইসকনকে নিষিদ্ধ করার জন্য ফরহাদ মজহার কয়দিন আগে উস্কানি দিলেন। এখন যখন ইসকনের মেম্বার মিস তুলসী যখন আমেরিকান গোয়েন্দাদের প্রধান হয়ে বসলেন, তখন উনি গিয়ে দেখলাম ইসকনের সাথে মোলাকাত কোলাকুলি করে ছবি পোস্ট করছেন। ভালো, এটাও ভালো লক্ষণ, এটাও ভালো লক্ষণ। মানুষ পরিবর্তন হোক। হ্যাঁ, পরিবর্তন হোক। কিন্তু এই সকল মানুষের উপর ট্রাম্প প্রশাসন যে নতুন ভিসা নীতি বা সন্ত্রাসী হিসাবে ডিক্লেয়ার করবে না। কারণ আপনি জানেন, মার্কিন গোয়েন্দা প্রধান, তিনি কিন্তু এই গোয়েন্দা প্রধান হওয়ার আগে উনি 2021 সনে উনি কংগ্রেসম্যান ছিলেন।
আচ্ছা, কংগ্রেস ওমেন হিসেবে উনি কিন্তু ইউটিউবে এখনই আমি সম্প্রচারে আপনাদেরকে দেখাতে পারি, উনি বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কিন্তু উনি তখন থেকেই সক্রিয়, এবং এখন যেহেতু সরকারের গোয়েন্দার প্রধান, অতএব মজহারদের মতন মানুষ যারা নিয়ত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশে এবং নিয়ত তারা এই কাজটি করে দিচ্ছেন, তাদের এই 24 ঘন্টার ভিতরে বা 3 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে তার যে পরিবর্তন আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেলাম। উনি কিন্তু নিজে সেই স্ক্রিনশট আমাদের রয়ে গেছে যে এখানে উনি উস্কানি দিচ্ছেন, এবং বাংলাদেশ সরকার বর্তমান যিনি সরকার যে সরকার চালাচ্ছে এই সরকারের কাছে দাবি তুলেছিলেন যে না, ইসকনকে করতে হবে, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সেই আমেরিকার সন্ত্রাসী তালিকায় যে ওনার নাম উঠবে তার জন্য হয়তোবা উনি এই কাজ করেছেন। সেই হিসাবে বলছি, বাংলাদেশে যত ধরনের অ্যাট্রোসিটি হচ্ছে, আর্মি যদি বাংলাদেশের এই অ্যাট্রোসিটির সাথে, যেটা এই ভিডিওতে আমরা দেখতে পেলাম, তাহলে বাংলাদেশের আর্মির জন্য এটা সুখকর সংবাদ বয়ে আসবে না। কারণ এই প্রেসিডেন্ট ও রাজনৈতিক প্রেসিডেন্টের চেয়ে সরাসরি প্রেসিডেন্ট। বাংলাদেশের বিষয়ে তারা ইতিমধ্যে বহু তদন্ত হচ্ছে, বহু বিষয় নিয়ে তাদের কাছে তারা এই ফাইল বড় হচ্ছে এবং তার ফলশ্রুতিতে যদি আমরা কখনো এমনও দেখতে পাই যে বাংলাদেশের বিষয়ে জানুয়ারির 20 তারিখেই এই সরকার কোনো বড় ধরনের পদক্ষেপ নেয়, তাহলে আমরা অবাক হব না। এবং আমার সবচেয়ে দুঃখজনক অবস্থায় আমরা পড়ব যদি এই সরকার আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী সরকারের যদি বাংলাদেশের স্পেশালি এই অগণতান্ত্রিক পরিবেশ বা মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ, প্রেসের উপর আক্রমণ, হিন্দুদের পাড়ায় আক্রমণ এবং হিন্দু শিক্ষকদেরকে মব দিয়ে, আর্মি দিয়ে করা, পদত্যাগ করানো, হিন্দু শিক্ষকদের উপর আক্রমণ, ট্যাগ লাগানো, আওয়ামী ট্যাগ, তাহলে যদি এই সকল পরিবর্তনের জন্য যদি আমেরিকা বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করেন, তাহলে কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে বাংলাদেশে। আমরা না খেয়ে মরবো, কিন্তু ডক্টর ইউনূসের তো হাজার হাজার কোটি টাকা, তিনি তো পাড়ি দিবেন আমেরিকায়, তার তো কিছু হবে না। অতএব সেই পথে যাতে আমাদের না যেতে হয়, সেই পথে যাতে না যেতে হয়, ডক্টর ইউনূসের যেন সুবুদ্ধির উদয় হয়। উনি কোনো বিপ্লবী সরকার নয়। বিপ্লবী সরকার যদি হতেন, কথাটা একটু লম্বা করে শেষ করি আজকে, বিপ্লবী সরকারের আমরা বিপ্লবী সরকার কাকে বলে আমরা সবাই জানি। বিপ্লবী সরকার হলে উনি এই সংবিধানের আন্ডারে এসে শপথ করতেন না। অতএব ওনার কাছে এই সংবিধানকে ওনার মেনে চলতে হবে। আর এই সংবিধানকে যদি মেনে চলতে হয়, তাহলে ওনার কাজ সংস্কার চলমান বিষয়, রাজনীতিবিদদের কাজ ওনার করতে হবে, যাওয়া ঠিক হচ্ছে না। ওনার প্রয়োজন যে এই 32 নম্বরে পুড়িয়ে দেয়া, এটা পাক সরকার পারে নাই, বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এটা চিন্তা করেনি। কারণ বাংলাদেশের যে ইতিহাসটার উপর আপনার আক্রমণ হতে, বাংলাদেশের সরকার প্রধান হিসাবে আপনি সেটা নিয়ে মন্তব্য করলে আপনি উত্তেজিত হয়ে পড়েন। অতএব এখানে আপনি আসলেই নিজের যে কাজগুলো, যেটা আপনি একটু আগে বললেন, সেসবগুলো করার জন্য এসেছেন মনে হচ্ছে। এটা ছেড়ে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন এবং রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, তারাই দেশের সংস্কার করুক এবং বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের অধীনে নিরাপত্তায় থাকবে। সেটাই হবে সবচেয়ে সহজ এবং তাদের জন্য শুভবুদ্ধির যাতে এই উদয়টা হয়। না হলে বাংলাদেশ আর্মি সহ অনেক আন্তর্জাতিক পরিস্থিতিতে, আন্তর্জাতিক অবস্থায় তারা অনেক বিপদগ্রস্ত হবে, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সাফার করবে। যা বাংলাদেশের যে কে আরো সুষ্ঠু স্বাভাবিক পথে নিয়ে যাওয়ার জন্য সমস্ত এই ধরনের কাজ, যেটা 1 বছরে 2 বছরে করা সম্ভব নয়, সেটার জন্য রাজনৈতিক শক্তিরই প্রয়োজন। ধন্যবাদ। অবশ্যই এবং আমারও অবজারভেশন তাই, যে আমাদের উত্থান পতন এবং ভাঙা গড়ার খেলায় আজকে 52 বছরে 53 বছরে অবশ্যই প্রত্যেকেরই কম বেশি শিক্ষা হয়েছে। আমরা মনে করি কেউ কোনো অপরাধী সারা জীবন অপরাধী থাকেন না, অপরাধের কন্টিনিউশন থাকে না,
সংশোধন হয় এবং আমরা যারা ঠেকে শিখেছি বা ঠেকে শিখার যে একটা মানে প্রক্রিয়া, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি ভাবি, তাহলে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, যারা আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদের ভুল ভ্রান্তি সবারই কম বেশি আছে, সেই জায়গা থেকে আত্মশুদ্ধির জায়গা থেকে আমরা সবাই যদি মনে করি দেশটা আমাদের সকলের, তাহলে ওই বড়াই শব্দটা সবার মাথা থেকে আগে উড়িয়ে দিতে হবে। সে কি শেখ হাসিনা, কি সেই বেগম খালেদা জিয়া, কি জয় সজীব ওয়াজেদ জয়, কি তারেক রহমান, আমরা তো এই মানুষগুলিকে নিয়েই আমাদের পথ চলা। যে যত কথাই বলুক, এই পারিবারিক এই যে আপনার ট্র্যাডিশন, ক্ষমতার নেতৃত্বের কেন্দ্রবিন্দু, এই জায়গা থেকে বড় বড় কথা আমরা বলতে পারি, কিন্তু বাস্তবে তা শূন্য। অতএব এই মানুষগুলোকে আমরা বলবো, আপনারা যার যার আত্মশুদ্ধির জায়গা থেকে সবাই সংশোধন হয়ে আমরা স্বীকার করি কার কোনটা ভুল, এবং আসুন আর গালাগালি নয়, গালাগালি থেকে আমরা গলাগলিতে রূপান্তরিত হই। সত্য কথা বলুন, সত্যের পথে থাকুন, সত্যের সঙ্গে থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন। গুড নাইট, শুভরাত্রি।